জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10টা নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান তারেক রহমান। এরপর কড়া নিরাপত্তায় 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় 5 ঘন্টা ব্যাপী সাভারের পথে নেতা কর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এর আগে বাবার কবর জিয়ারত করে বিকেল 5টার পর জিয়া উদ্যান থেকে রওনা হন স্মৃতিসৌধের উদ্দেশ্যে। সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত। নিয়ম রক্ষায় সূর্যাস্তের আগে বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ নেতারা। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল 4:42 জিয়া উদ্যানের সমাধিতে পৌঁছান তারেক রহমান। এ সময় তিনি প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এরপর দোয়া ও মোনাজাত করেন। তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলা 3টার আগে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে চড়ে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন তিনি। এ উপলক্ষে সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগর সহ আশেপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়ো হতে থাকেন। সড়কের দুপাশে অবস্থান করা নেতা কর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বাবার কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তারেক রহমানের হাত ধরেই গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে দেশ, তার রাজস্বিক প্রত্যাবর্তনে সেই বার্তা বহন করে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনমনে নির্বাচন কেন্দ্রিক জটিলতা বা যে ধোঁয়াশা ছিল তারেক রহমানের প্রত্যাবর্তনে তা কেটে গেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা জনগণের প্রত্যাশা। এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষে পাওয়া সম্ভব হয়েছে। তিনি মার্টিন লুথার কিং এর মতে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ একটি জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। এ বিষয়ে জানতে চাওয়া হলে টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইনের 15 অনুচ্ছেদ অনুযায়ী কমিশন চাইলে বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে। ভোটার হতে তারেক রহমানের কাল নির্বাচন ভবনে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। এর আগে 2008 সালে ইসি ছবি যুক্ত ভোটার তালিকা করার সময় বাদ যায় বিএনপির এই শীর্ষ নেতার নাম। আইনে কোনো বাধা নেই। আমরা কমিশন তার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সে এটা সেকশন 15 অফ দ্য ভোটার রেজিস্ট্রেশন অ্যাক্টে কমিশন যে কোনো সময় যে কোনো লোককে ভোটার করতে পারে। শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, জানাবেন ইনকিলাব মঞ্চের কর্মীরা কি বলছেন, বর্তমানে সেখানকার অবস্থান কি? যারা পান নাই একটু পাশে শেয়ার করে নেন, আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করতেছি।
মোর্শেদ, হাজার বছরের পুরনো রাত, সে রাত বাড়ছে, কিন্তু ইনকিলাব মঞ্চ তার আহ্বানে যেই অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে আসা মানুষের সংখ্যা কিন্তু কমছে না, বরং আমরা সেই সংখ্যা বরং বাড়তেই দেখেছি। এবং এখানে মূলত একটি দাবি যে শরীফ ওসমান হাদিকে যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকল খুনি তাদের গ্রেপ্তার এবং বিচার সেটিকে ত্বরান্বিত করতে হবে, এবং সেই বিষয়ে সরকারের যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলো আদৌ কতটুকু সন্তোষজনক সেগুলোকেও এখানে মূল্যায়ন করা হচ্ছে। এবং আজকেই মূলত এই শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করলেও তারা বলছেন আসলে তাদের যে এই দাবিটি যদি বাস্তবায়ন না হয় এবং সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা যদি এখানে এসে তাদের সঙ্গে কোনো সদুত্তর দিতে না পারে, তাহলে তারা কিন্তু এখান থেকে সড়ক ছেড়ে ঘরে ফিরবেন না। এবং আগামীকাল যেহেতু এই পথ ধরেই মূলত তারেক রহমান তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন, সেটিকেও তারা বিবেচনায় রাখছেন, কিন্তু তারা বলছেন কোনো কারণেই মূলত তাদের এই কর্মসূচি কিন্তু স্থগিত করা হবে না। একটু আগেও মূলত একটি তাদের সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি, তার সভাপতি জাহিদ হাসান, তিনিও এসে এখানে সংহতি কিংবা একাত্মতা জানিয়েছেন। তার পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসলে পদত্যাগ করতে হবে, একই সঙ্গে আইন উপদেষ্টার পদত্যাগের বিষয়েও তিনি দাবি তুলেছেন। তিনি বলতে চাইছেন যে সকল সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়েছেন, তারাই পরবর্তীতে আবারও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা যুক্ত হচ্ছেন। কাজেই সেই জায়গা থেকে আইন উপদেষ্টার দায় তারা দেখছেন। এবং যেহেতু ইনকিলাব মঞ্চ তাদের এই কর্মসূচি বলেছে তারা অনড় অবস্থানে থাকবেন, কাজেই জাতীয় ছাত্র শক্তি তারাও এই কর্মসূচিতে কিন্তু একাত্মতা জানিয়েছেন এবং তারা অবস্থান কর্মসূচি জারি রাখবেন। এর আগেই মূলত এখানে আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে এক বা একাধিক উপদেষ্টা এখানে আসবেন, সংহতি জানাবেন কিংবা কোনো উত্তর দেবেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নাম নিশানা কিন্তু পাওয়া যায়নি। কাজেই এখানকার পরিস্থিতি মূলত এখানে যেই যারা অংশ নিয়েছেন তারা স্লোগানে মুখর রাখছেন, কেউ কেউ প্রতিবাদী গান গাইছেন, কেউ কেউ শরীফ ওসমান হাদিকে উৎসর্গ করে কোনো কবিতা আবৃত্তি করছেন, কেউ হয়তো বা প্রতিবাদী গান গেয়ে শোনাচ্ছেন। এবং সার্বিকভাবেই মূলত এখানে যারা অংশ নিয়েছেন এই শীতকে উপেক্ষা করেও তারা মূলত সেই বিপ্লবী চেতনাকেই ধারণ করতে চাইছেন এবং বলতে চাইছেন যে একজন জুলাই যোদ্ধাকে যেভাবে দিনে দুপুরে খুন করে হত্যা করা হয়েছে, এটি আসলে একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি নিদর্শন, একই সঙ্গে তারা কিন্তু এটাও বলছেন যে আসলে তারাও সুষ্ঠু নির্বাচন চান ফেব্রুয়ারিতে। তবে এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে এবং জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা এমন বিঘ্নিত হলে তারা মনে করছেন এটি নির্বাচন আয়োজনের সুষ্ঠু পরিবেশ কিনা তেমন প্রশ্নও তারা রাখতে চাইছেন। এবং একই সঙ্গে যেহেতু এই জুলাই যোদ্ধা যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শরীফ ওসমান হাদি, তার হত্যাকারী ইতোমধ্যে তিনি কিন্তু আরও একাধিক মামলায় গ্রেফতার ছিলেন এবং তিনি জামিনে মুক্ত ছিলেন। কাজেই এই সকল খুনিরা মূলত একবার আটক হলেও তারা কেন জামিনে মুক্ত হচ্ছেন সেই প্রশ্ন যেমন রাখছেন, একই সঙ্গে তারা বলছেন আমরা আইনের যেই ধারাবাহিকতা বা আইনের যে প্রক্রিয়াগুলো সেগুলোকেও সম্মান জানাতে চাই। তবে তাদের বক্তব্য অনুযায়ী যদি এমন হয় যে বারবারই আটক হওয়ার পরেও আবারও তারা জামিনে মুক্ত হন, সেক্ষেত্রে আদালতের এই সিদ্ধান্তগুলোকেও তারা প্রশ্নের বাইরে রাখবেন না। এবং শাহবাগের এই শহীদ হাদি চত্বরের খুব কাছেই কিন্তু শুয়ে আছেন কালের জন্য শুয়ে আছেন শরীফ ওসমান হাদি। কাজেই এখানকার যারা শপথ নিচ্ছেন, শপথে বলিয়ান হচ্ছেন, তারাও কিন্তু একই কথাই বলতে চাইছেন যে শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে এটি আসলে অন্য বিপ্লবীদের, অন্য যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে দমন করা দূরে থাকুক, বরং একজন বিপ্লবীকে ধারণ করে কিংবা তার বিপ্লবী স্পিরিটকে ধারণ করে আরও অনেক শরীফ ওসমান হাদি কিন্তু আবারও তারা এখানে জাগরুক হয়েছেন। এবং তাদের যে স্লোগানের ভাষা, তারা বলতে চাইছেন আমরা সবাই হাদি হব, গুলির মুখেও কথা কব। অর্থাৎ তারা গুলিতে আসলে ভীত সন্ত্রস্ত নন, বরং তাদের এই কর্মসূচি কিন্তু আরও বেশি উদ্বেলিত হচ্ছে, আরও বেশি উত্তেজিত হচ্ছে, আরও বেশি প্রাণচঞ্চলে ভরে উঠছে এই একজন জুলাই যোদ্ধার বিদায়কে কেন্দ্র করে নতুন করে শপথ তারা নিচ্ছেন বটে। এবং শরীফ ওসমান হাদির যে সকল উক্তিগুলো আছে, শরীফ ওসমান হাদির যে সকল ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে যে কালচারাল চেতনাগুলো তিনি ধারণ করতে চাইছিলেন, এখানে কিন্তু এটি বলা হচ্ছে যে আসলে ইনকিলাব কালচারাল সেন্টারে হয়তো বা এখনই নতুন করে কোনো কমিটি দেওয়া হচ্ছে না, কিন্তু যে সকল কমিটিগুলো দেওয়া হয়েছে, যে সকল কর্মসূচিগুলো গ্রহণ করা হতো, সেই সকল কালচারাল উদ্যোগগুলো নতুন করে নেওয়া হবে খুব শীঘ্রই। এবং সেই সকল কালচারাল উদ্যোগগুলো গ্রহণ করার মাধ্যমেই মূলত যেই ইনকিলাব মঞ্চ তার কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবে। এবং এখানে এই মুহূর্তে যারা অংশ নিয়েছেন তারা এখানে প্রতিবাদী গানের সঙ্গে গলা মিলিয়ে, তারা সুর মিলিয়ে তারা কিন্তু একাত্মতা পোষণ করছেন। অর্থাৎ তাদের ভিতরে কোনো ক্লান্তি যেমন ভর করছে না, একই সঙ্গে তাদের ভিতরে যে আসলে কোনো ঘরে ফেরার যে টান সেটিও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না, বরং এখানে আমরা দেখছি যে আসলে ধীরে ধীরে কিন্তু লোক সমাগম বাড়ছে এবং কাল সকাল নাগাদ এখানে জনসমাগম আরও বাড়বে বলে এখানে যারা আয়োজক আছেন, উদ্যোক্তারা আছেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের যে সকল দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তারা তেমন প্রত্যাশা করছেন, তেমন আহ্বানও জানাচ্ছেন। মুর্শিদ, আমরা আছি এখানে, চেষ্টা করব আবারও পরবর্তীতে নতুন করে খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। মুর্শিদ।
শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচির সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জুমার নামাজ শেষে মিছিলের ঘোষণা থাকলেও ছাত্র জনতার সিদ্ধান্তে অবরোধ করা হয় শাহবাগ মোড়। টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে বসে পড়ে আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। সরকার লঘু করে দেখেছে ওসমান হাদির মৃত্যুর ঘটনা। অবরোধ সমাবেশে অভিযোগ করে ইনকিলাব মঞ্চের সদস্যরা বলেন, সরকারের যে কোনো উপদেষ্টাকে শাহবাগে এসে হাদি হত্যাকাণ্ডের ঘটনার স্পষ্ট জবাব দিতে হবে, অন্যথায় চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আব্দুল্লাহ আল জাবের। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেভাবে বিষয়টাকে ঘোলাটে করা হইতেছে, এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা দেখতেছি ব্যাপারগুলো যে তারা আসলে কিভাবে ডিলে করতেছে এবং আমাদেরকে প্রতিনিয়ত জিনিসটাকে ঘোলাটে করতেছে এবং হালকা করে ফেলতেছে। আমরা চাই আসলে হাদি ভাইয়ের বিচার যেন, মানে খুনির যে হত্যাকারী তার বিচার যেন জলদি হয়ে যায়। এই প্রোগ্রাম যতক্ষণ হয় ততক্ষণ থাকবো এবং যতদিন পর্যন্ত বিচার না হয়, হাদি ভাইয়ের বিচার যতক্ষণ পর্যন্ত না হয়, আমাদের বর্তমান প্রজন্মের মাওলানা ভাসানী আমাদের যে লড়াই, সেই লড়াই হচ্ছে যোগ্যতার লড়াই। আমরা এত মানুষ বসে আছি, কিন্তু মাত্র কয়টা সুশীল বসে পুরো রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করতেছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাবে। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সব ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার দল বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, শিক্ষা ব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। সকালে ছাত্র শিবিরের দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়। পরে নতুন সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দামের নাম ঘোষণা করা হয়। কোরআন সুন্নাহকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোনো কালে কায়েম হয়নি, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। ফ্যাসিবাদী কায়দায় দেশপ্রেমিক মিডিয়া বন্ধ ও নিরীহ ওলামায়ে কেরামকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা জনতা ঐক্য পরিষদ। জুমা নামাজের শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মসজিদের উত্তর গেটে এই সমাবেশ হয়। সমাবেশে ওলামা জনতা ঐক্য পরিষদের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কর্নেল হাসিনুর রহমান। সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত হয়ে আয়োজকরা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই সোচ্চার হচ্ছে, সরকার তাদেরকে ফ্যাসিবাদী কায়দায় দমনের চেষ্টা করছে। এ সময় ফ্যাসিবাদী আমলের কালা কারণে জুলাই যোদ্ধাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর অভিযোগ করেন বক্তারা। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। দাড়ি টুপি বেছে বেছে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্ট এলাকায় খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 10 ইউনিট। শুক্রবার সন্ধ্যা থেকে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিস জানায়, খদ্দর মার্কেটের 8, 9 ও 10 তলায় টিন দিয়ে তৈরি গুদাম ছিল। আগুন লাগা 8 তলার গোডাউনে মেসওয়াক, টুপি, জয়নামাজ, আতর ও তসবিহ সহ বিভিন্ন পণ্য গুদামে রাখা হয়। মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
সাততলা ভবন, সাততলার আংশিক এখানে 10তলা পর্যন্ত ছাদ বর্ধিত করা হয়েছে। টিনের বেড়া দিয়ে সেখানে ছোট ছোট কক্ষ করে গুদাম এখানে তৈরি করা হয়েছে। এখানে যে জায়নামাজ, টুপি, তাসবি, মানে ধর্মীয় যে সকল আমাদের উপকরণ দরকার সেগুলো এখানে মজুত করা ছিল। কোনো হতাহতের কোনো খবর নেই, কেউ হতাহত হয় নাই। এখানে আগুনটা আমাদের যে ফায়ার সার্ভিসের যে দক্ষ কর্মী বাহিনী আছে তাদের প্রচেষ্টায় এবং স্থানীয় ভলেন্টিয়ার, স্থানীয় লোকজন, মার্কেটের যারা রয়েছে তাদের সার্বিক সহযোগিতা আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা স্থল 300 ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিএনপির নেতাকর্মী ও 300 পরিচ্ছন্নতা কর্মী জমে থাকা আবর্জনা অপসারণ করেছেন। শুক্রবার সকালে তারেক রহমানের আগমন উপলক্ষে তৈরি সংবর্ধনা মঞ্চের সামনে থেকে জমে থাকা আবর্জনা সরানো শুরু করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে নিতে 16টি ট্রাক ভাড়া করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আনা হয় 300 পরিচ্ছন্ন কর্মী। সঙ্গে কাজ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও। লাখো মানুষের জনসভার কারণে রাস্তার পাশে থাকা ক্ষতিগ্রস্ত গাছের স্থলে নতুন করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আশা করছি ইনশাল্লাহ আমাদের এই 300 ফিট রাস্তাটি আজকে সারাদিনের ভিতরেই ইনশাল্লাহ আগের যেই সড়ক, একটি পরিষ্কার পরিচ্ছন্ন রোড, সেটি আমরা আবার দেখতে পাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এই জনসমুদ্রে উপস্থিতির মাধ্যমে আমাদের কিছু গাছ হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আগামীকালকে সেই জায়গাগুলোতে নতুন করে আমরা বৃক্ষরোপণ করব। ফরিদপুর জিলা স্কুলের 185তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনী দিনে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের নগর বাউলের অনুষ্ঠানটি পণ্ড হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 25 জন। শুক্রবার রাত 9:30টার দিকে জিলা স্কুল চত্বরে নগর বাউলের সঙ্গীত পরিবেশনের কথা ছিল। অনুষ্ঠান শুরুর আগে বহিরাগতদের ঢুকতে না দেয় ইটপাটকেল ছুঁড়ে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে। জিলা স্কুলের কমপক্ষে 15 থেকে 20 জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটপাটকেলের আঘাতে। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। রাত 10টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করেন। বৃহস্পতিবার শুরু হয় 2 দিনব্যাপী অনুষ্ঠানমালা। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের দক্ষিণ মজুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক মন্ত্রী প্রয়াত AKM শাহজাহান কামালের APS পরিচয় দানকারী শিমুল চক্রবর্তী 10,000 টাকার বিনিময়ে তাকে দিয়ে এই কাজ করা হয় বলে জানায় পুলিশ। তফসিলের পর জনগণের মাঝে আতঙ্ক তৈরি ও নির্বাচন বানচালে এই ঘটনা ঘটানো হয় বলে আরও জানায় পুলিশ। আগুন দেওয়ার ঘটনায় 13 ডিসেম্বর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন। আগুনের ঘটনায় নির্দেশদাতা ও অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক তৈরির 24টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে 28 বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানান তাহিরপুরের চারাগাঁও সীমান্তের 30 গজ ভেতরে 24টি বিস্ফোরক দ্রব্য পলিথিনে মুড়িয়ে গাছের খড়কুটো দিয়ে ঢেকে রাখা হয়। পরে সকাল 8টায় সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। ধারণা করা হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার জন্য এগুলো আনা হতে পারে। এজন্য তারা সীমান্তে নজরদারি বাড়ানো সহ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। স্থানীয়ভাবে এসবের পেছনে কারা থাকতে পারে, কী কারণে আনা হয়েছিল এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন।
বিআইডব্লিউটিএ জানায় রাতে এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চ ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করে। অন্যদিকে এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি ভোলা থেকে ঢাকা আসছিল। রাত 1টার দিকে হরিয়ানায় পৌঁছালে ঘন কুয়াশায় 2 লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। পরে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি নিয়ে যাওয়া হয় ঝালকাঠির নৌঘাটে, সেখানে থেকে লঞ্চ সহ 4 স্টাফকে আটক করে পুলিশ। পরে শুক্রবার বেলা 1টার দিকে সদর ঘাটে যান নৌ পরিবহন উপদেষ্টা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 8 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। আমরা সম্মেলনে ঢাকায় গেছিলাম, তো আসার পথে পর্যাপ্ত কুয়াশা ছিল নদীতে। আসলে লঞ্চের কারো দোষ ছিল না, যতক্ষণে দেখছে ততক্ষণে তারা মুখোমুখি হয়ে গেছে, এই জন্য দুর্ঘটনার শিকার হয়েছে। অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়েছে অনেকেই, এর ভিতরে শোনা গেছে যে 3-4 জন নাকি মারা গেছে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে চাঁদপুর ও বরিশালগামী 2টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এম খান 7 লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার রাতে 300 যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল এম খান 7 লঞ্চ। এ সময় চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় পৌঁছলে ঈগল 4 লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লঞ্চের কিছু অংশ দুমড়ে মুচড়ে যায়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে শুক্রবার ভোরে লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দরে পৌঁছায়। লঞ্চটি মেরামতের কাজ চলছে। নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল। শুক্রবার বিকেলে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত 2 জন হলেন পটুয়াখালীর জাহিদুল ইসলাম ও ঝালকাঠির মোহাম্মদ হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী বাল্কহেডটি বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় নোঙর করা ছিল। এ সময় সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা 2 শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে। 10 ঘন্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নরসিংদী ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে যাত্রী মা মেয়ে নিহত হয়। নিহতরা ফেনীর সোনাগাজীর সাদিয়া কবির ও তার 8 মাসের শিশু কন্যা প্রিয়ম। হাইওয়ে পুলিশ জানায়, গোড়াই এলাকায় প্রাইভেট কারটি রাস্তার পাশে থামলে পেছন দিক থেকে ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এদিকে শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড় এলাকায় ট্রাক চাপায় নারী পথচারী নিহত হয়েছেন। এছাড়া দুপুরের আগে একই সড়কের বেলাবো উপজেলার খামারের চর এলাকায় পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মৃত্যু হয় চালক রুবেল মিয়ার। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা, সঙ্গে থাকবে কুয়াশার প্রকোপও। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশে শীত বাড়ছে। এর বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় অবস্থান করছে। সন্ধ্যা পর্যন্ত এবং পরবর্তী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শীতের অনুভূতি থাকবে। এটা আগামী এই যে কুয়াশা চলছে গতকালকে এবং আজকে, এরকম কুয়াশা আরও 2-3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ।
শুক্রবার সকাল 9টা থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে 9.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। মেহেরপুরেও বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। একই সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগের চাপ। এদিকে ঘন কুয়াশায় বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার সকাল 9:30 পর্যন্ত বন্ধ থাকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। এতে মাঝ নদীতে আটকে পড়ে 3টি ফেরি। জয়পুরহাট চিনিকলে 2025-26 মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার দুপুরে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল বিল্লাহ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা সহ চিনিকলের কর্মকর্তা কর্মচারী ও আখ চাষিরা উপস্থিত ছিলেন। এবার 55,000 মেট্রিক টন আখ মাড়াই করে 2,970 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কুমিল্লায় আমডাতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের বরুডার বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রায় 3,000 প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা পালাক্রমে স্মৃতিচারণ করেন। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা পর্ব। দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতি রোমন্থন ও আনন্দ ঘন পরিবেশে সময় কাটান অংশগ্রহণকারীরা। 2025-26 শিক্ষাবর্ষে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে আবেদনের সময়সীমা আগামী 28 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যোগ্য প্রার্থীদের সমুদ্রের রোমাঞ্চকর জীবনে নিয়োজিত থাকতে নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানানো হয়। নৌ পরিবহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 18 জন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, শুক্রবার নামাজের সময় হোমসের ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে হুড়োহুড়ি করে বের হতে থাকে মুসল্লিরা। তবে এটি কোনো আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা কোনো বোমার বিস্ফোরণে ঘটেছে তা জানা যায়নি। এছাড়া এখনও ঘটনাটির দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। সম্প্রতি সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন আইএসের হামলায় 2 মার্কিন সৈন্য ও এক নাগরিক নিহতের জেরে গোষ্ঠীটির একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভারত জুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উৎসবে হামলা চালিয়েছে বেশ কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠী। বড়দিনের অনুষ্ঠানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, বড়দিনে দেশটির আসাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালা সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এর জন্য ভিএইচপি, বজরং দল ও আরএসএস এর মতো গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে। এবার বড়দিনের মৌসুমে ভারতে বিভিন্ন জায়গায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎস আয়োজনে 60টির বেশি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি দেশটির ক্যাথলিক বিশপস কনফারেন্স সিবিসিআই এর। এই অবস্থায় খ্রিস্ট ধর্ম বিশ্বাসীদের উপর এই আক্রমণের সমস্ত ভারতীয়দের উপর আক্রমণ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি করেছেন কংগ্রেসের নেতা শশী থারুর। উত্তর কোরিয়া আগামী 5 বছর আরও বেশি ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
প্রধান অস্ত্রাগার পরিদর্শনের সময় কিং জং উন এই আভাস দিয়েছেন বলে শুক্রবার সংবাদ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT। এই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী বছর থেকেই ক্ষেপণাস্ত্র বাড়ানো ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন কিম। যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল KRT। সম্প্রতি পারমাণবিক সাবমেরিন কারখানা পরিদর্শন করেছেন কিং জং উন, যেখানে গিয়ে দক্ষিণ কোরিয়ার সাবমেরিন তৈরি সংক্রান্ত হুমকি মোকাবেলার অঙ্গীকারও করেন তিনি। বড়দিনের রাতে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের তাণ্ডব ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মুষলধারে বৃষ্টিতে হওয়া ভূমিধসে অনেক ঘরবাড়ি কাদামাটিতে চাপা পড়েছে। এতে অনেক বাসস্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও বহু এলাকা প্লাবিত হওয়ার গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ হয়ে পড়ায় ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তার কারণে অনেক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন। নাইজেরিয়ার সোকোটা অঞ্চলে আইএস ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। সন্ত্রাস বিরোধী এই হামলায় নিরাপত্তাজনিত কারণে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের পাশে আছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানিয়েছেন, যেসব সন্ত্রাসী গোষ্ঠী খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের উপর নিখুঁত হামলা চালিয়েছে মার্কিন সেনারা, যার কারণে গত নভেম্বরে দেশটিতে হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সন্ত্রাসীদের লক্ষ্য করে নাইজেরিয়ায় মার্কিন হামলাকে যৌথ অভিযান বলে দাবি করছে দেশটির সরকার। এমনকি এর সঙ্গে নির্দিষ্ট কোনো ধর্মের সম্পর্ক নেই বলেও দাবি নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিধ্বংসী ব্যাটিংয়ে এরই মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ঘরোয়া লীগ সহ নানা প্রতিযোগিতায় ব্যাট হাতে ঝড় তুলে এরই মধ্যে খ্যাতি পেয়েছেন বিস্ময় বালক হিসেবে। কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ভারতের জাতীয় পুরস্কার পাচ্ছেন এই ব্যাটার। বিজয় হাজারে ট্রফিতে নিজের শেষ ম্যাচে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম 150 রানের রেকর্ড গড়েছেন বৈভব। প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সূর্যবংশী। শিশু কিশোরদের জন্য এটাই ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য দক্ষতা ও অর্জনের জন্য 5 থেকে 18 বছরের বয়সীদের 2টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। দিল্লিতে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে সূর্যবংশীর হাতে এই পুরস্কার তুলে দেবেন। ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবদন্তি জন রবার্টসন মারা গেছেন। এক বিবৃতিতে উয়েফা ও রবার্টসনের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট এই তথ্য নিশ্চিত করেছে। প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টের সর্বকালের সেরা ফুটবলার বলা হয় রবার্টসনকে। তার নৈপুণ্যে টানা 2বার ইউরোপিয়ান কাপ জিতেছে ফরেস্ট। ইউরোপে ফরেস্টই একমাত্র ক্লাব যাদের ক্যাবিনেটে ঘরোয়া লিগের চেয়ে ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপা বেশি। নটিংহ্যামের জেতা 2 ফাইনালের একটিতে অ্যাসিস্ট এবং অন্যটিতে গোল করেছিলেন এই উইঙ্গার। চোখ জোড়ানো নৈপুণ্যের কারণে তাকে ফুটবলের পিকাসো বলে ডাকা হতো। ফরেস্টের হয়ে 499 ম্যাচে 95 গোল করেন তিনি। এছাড়া স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে 28 ম্যাচে 8 গোল করেন এই ফুটবলার। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।